নাক থেকে রক্ত ঝরছে তন্ময়ের। স্বামীরের বাম হাতের অনামিকায় থাকা প্লাটিনামের আংটির আঘাতে কেটে গিয়েছে জায়গাটা। রুহি কাঁদছে, এক হাতে ঔষধে চুবানো তুলোটো ক্ষততে চেপে ধরে, আর এক হাতে চোখ মুছে। তন্ময় ম্লান হেসে ওকে কাছে টানল। রুহি নাক টানল। প্লিজ আজ ছুটি নাও, এভাবে অফিসে যাবে? এভাবে অফিসে যেতে হবে না। আরে বোকা, কাঁদিস না তুই। আর অফিসে যাব না, এটা কেমন কথা? চাকরি থাকবে আমার। কিন্তু এই ক্ষত। ওদের কিচ্ছু হয়নি, তুই থাক। সাবধানে দরজা আটকে ওয়াইফাই কানেক্ট করে দেই, ফোন ঘাট। খবরদার সারাদিন কেঁদেছিস তো। রুহি আকস্মিক জড়িয়ে ধরে তন্ময়কে, কেঁদে কেঁদে বুক ভাসায়। তন্ময় নিজেকে ছাড়িয়ে নিয়ে বইয়ের কপালে চুমু খেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। তন্ময়ের অফিস 9টা থেকে 5টা। সংসার জীবনের 15 দিন যাবৎ অফিস থেকে বেরিয়ে টুকটাক বাজার নিয়ে তবে বাড়িতে ফেরে। আজও বাজারে ঢুকবে তাই রুহিকে কল করেছে লাগাতার। রুহি কলটা না ধরতেই ভীষণ আতঙ্কিত হয়ে নতুনুল্লাহ বাজারে ঢুকতে গিয়েও ঢুকলো না। বাইকের স্পিড বাড়িয়ে সোজা ছুটল ফ্ল্যাটে। ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল রুহির জন্য। বাইকটাকে কোনো মতে বিল্ডিংয়ের সামনে দাঁড় করিয়ে সিঁড়ির দিকে ছোটে। এই বিল্ডিংয়ে লিফট নেই কোনো। 5তলা অবধি তন্ময় শ্বাসরুদ্ধভাবে ছুটতে ছুটতে উঠে দেখলো ওদের ফ্ল্যাটের দরজা খোলা, শুধুমাত্র ভিজিয়ে রাখা। নিমিষেই বুকটা মোচড় দিয়ে ওঠে তন্ময়ের। কাপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই থমকাল। গোটা ঘর অন্ধকার করে মোমবাতি ও ফুলের সমন্বয়ে সাজানো। সুগন্ধি ছড়িয়ে দেয়া হয়েছে পুরো ঘরটাতে। কিছু বুঝতে না পেরে তন্ময় ফাঁকা ঢোক গিলে রুহির নাম ধরে ডাকল। শোবার ঘর থেকে রুহি জবাব দিল নিস্তেজ কণ্ঠে, আমি এখানে। সদর দরজা আটকে তন্ময় ধীর পায়ে এগিয়ে শোবার ঘরে ঢুকতেই থমকাল। আবার যখন ওর চোখ পড়ল রুহি একটা টকটকে লাল শিফনের ট্রান্সপারেন্ট শাড়ি জড়িয়েছে শরীরে। কোনো ধরনের প্রসাধনী নেই, অলংকার নেই, তবুও ওকে দেখে মনে হচ্ছে ইন্দ্রাণী নেমে এসেছে। এমন লাগছে তন্ময়ের কাছে ওকে। চুলগুলো আঁচড়ে পিঠে সরিয়ে দিয়ে রুহি ঘুরে দাঁড়ায় অভিব্যক্তিহীন মুখে। ওর পা মাথা তন্ময় দেখে, দৃষ্টি এসে বারবার থামে রুহির কোমরের কাছে, ওর ফর্সা পেটে, ওর উন্মুক্ত গলায়। তন্ময় তৃষ্ণার্ত হয়, ঢোক গিলে সেই তৃষ্ণা আড়াল করে। রুহি চুপচাপ কিছুক্ষণ দেখে তন্ময়ের নাকের ক্ষতটা, অতঃপর ধীরে ধীরে তন্ময়ের দিকে এগিয়ে গিয়ে ওর গলা আগলে ধরতেই বড় বড় শ্বাস ফেলে তন্ময় অস্ফুটে জিজ্ঞেস করে, কি করছিস কি? রুহির চোখে পানি। দুহাতে ধাক্কা মেরে ফেলল তন্ময়কে বিছানায়। তন্ময় অবাক চোখে রুহিকে দেখছে। চোখের পানি হাতের আজলায় মুছে নিয়ে রুহি চড়াও হয় ওর বুকের ওপর। ধীরে ধীরে তন্ময়ের গলার টাই খুলে ছুঁড়ে ফেলে, শার্টের বোতাম খুলতে খুলতে কেঁদে ফেলে শব্দ করে। কান্না চেপে বলে, ভালো মেয়ে হইনি, ভালো বোনও হইনি, ভালো বউ কেন হব না? তুমি নাও তোমার অধিকার, আর কত ঘোরাবো? সাথে সাথে ওর হাত দুটো আঁকড়ে ধরে তন্ময়, ধমকে ওঠে, তোর মাথা গিয়েছে? একটা চোর খাবি? রুহি শোনে না, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে বলে, আমার সায় আছে। দীর্ঘশ্বাস ফেলে তন্ময়, ওর মাথায় হাত বুলিয়ে বলে, তুই সব ছেড়েছিস আমার জন্য, বিনিময়ে একটু ধৈর্য দিতে পারবো না তোকে? আর এভাবে কাঁদিস না, সবাই মেনে নেবে, আমি বলছি। একটু সময় দে তাদের। তোর ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবাইকে এত সহজে ভুলবে আমাদের? এটা তোর মনে হয়? স্বামীরের হাতে ম্যাগাজিন, ডক্টর তানিয়া রহমানের দেয়া ম্যাগাজিন বইটা। সকালের এই সময়টিতে রোজ একটু একটু করে পড়ে সে, খুবই সিরিয়াস ভঙ্গিতে। আজকাল খুব ব্যস্ত হয়ে পড়েছে স্বামীর, খুব একটা বেশি সময় থাকে না বাড়িতে। সকালবেলা একবার বমি হয়েছে জান্নাতের। চোখে মুখে পানি দিয়েই ওয়াশরুমে থেকে বেরিয়ে এসে এক পলক স্বামীরের দিকে তাকায়। দেখে স্বামীর মিটিমিটি হাসছে ম্যাগাজিন দেখে। পাত্তা দেয় না জান্নাত। ইদানিং লোকটাই এমন করছে। প্রেগনেন্সির ব্যাপারে নতুন নতুন তথ্য জেনে একা একা হাসে। জান্নাতকে পড়ে পড়ে সেসব শোনায়। এই জান্নাতুল, পিঠ ছড়ানো চুলগুলোকে হাত খোপা করতে করতেই জান্নাত ঘুরে তাকায় স্বামীরের ডাকে। স্বামীর ম্যাগাজিনে দৃষ্টি নিবদ্ধ রেখে হাসতে হাসতে বলে, এখানে লেখা মায়েদের এই সময় অনেক হাবিজাবি খাওয়ার ক্রেভিংস হয়। ভাতের মার, মাটি, ইটের টুকরো, রাবিশ। তুমি এবার এসব খেতে যেও না।
জান্নাত মলিন হাসে, তবে জবাবে কিছু বলে না। স্বামীর ম্যাগাজিন রেখে উঠে দাঁড়িয়ে গলায় টাই বাঁধতে বাঁধতে বলে, বইগুলো দেখো, সবগুলো মাইন্ড রিফ্রেশিং, মজা পাবে। মৃদু শ্বাস ফেলে জান্নাত কম্পিউটার টেবিলে সারি করে রাখা গল্পের বইগুলো দেখে। এগুলো স্বামীর রকমারি থেকে অর্ডার করে এনেছে যখন ওই ম্যাগাজিনে পড়েছে প্রেগনেন্সিতে বই পড়ার উপকারিতা। জান্নাতের দৃষ্টি উদাস। স্বামীর এগিয়ে এসে ওকে বুকের সাথে মিশিয়ে নেয়। নরম দুটো গাল দু হাতে আগলে ধরে চুমু খেতে খেতে বলে, ও জান্নাতুল, জান্নাতুল, কতদিন আদর করি না তোমাকে। চুপচাপ দাঁড়িয়ে আছে জান্নাত। স্বামীর ঝুঁকে বসে ওর পেটে মাথাটা ঠেকিয়ে দিয়ে বলে, আমার সোনামণি তোমায় পুরোপুরি নিয়ে নিল আমার থেকে, হিংসায় হচ্ছে খুব। ইদানিং কেন জানি লোকটার এই অতি আহ্লাদ মাখা কথা জান্নাতকে আবেগী করে না। সে অনুভব করতে পারে না এই আদর। শটান হয়ে দাঁড়িয়ে থাকে, অনুভূতি শূন্য হয়ে। স্বামীর উঠে দাঁড়িয়ে আবারও বলে, বইগুলো পড়ো, আমি খুঁজে খুঁজে অর্ডার করেছি। ওসব করলে কি হবে? ম্লান কণ্ঠে জান্নাত জিজ্ঞেস করে, কি হবে আবার? মন ফুরফুরে থাকবে। নামাজ পড়া, কোরআন পড়ার পাশাপাশি প্রেগনেন্সিতে বই পড়ার অভ্যাস করলে ভালো। মায়েদের মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে বেবি কতটা সুস্থ হয়ে আসবে দুনিয়াতে। আমি চাই না আমার বেবিটা খিটখিটে হোক। মৃদু শ্বাস ফেলে জান্নাত বিড়বিড় করে জানতে চায়, ওসব করলে আমি নষ্ট হয়ে যাই যদি যদি বেশি বুঝে ফেলি? স্বামী সম্ভবত সে কথা শোনেনি। একটা কল আসায় সে ফোন কানে চেপে ধরে বেরিয়ে যায়। জান্নাত দৃষ্টি ঘুরিয়ে দেখতে থাকে বইগুলোকে। স্বামীর অফিসে যাওয়ার পরের সময়গুলো জান্নাত বই পড়েই কাটিয়ে দেয়। আগে এই সময়টা শাশুড়ির কাছে গিয়ে বসে থাকত, তবে তার শাশুড়ি মনমরা হয়ে পড়ে থাকে ইদানিং মেয়ের শোকে। খুব একটা যায় না জান্নাত, তাই কারো সঙ্গ পছন্দ করেন না রিজিয়া। বাড়ির ছেলেগুলো সাপ জানিয়ে দিয়েছে রুহি এ বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। সুহানার ঘরের দরজা খোলাই ছিল। সকাল সকাল জান্নাত অকারণেই ঢুকে দেখল সুহানা কাঁদছে। জান্নাতকে দেখতে পেয়েই চোখ মুখে সামান্য হাসার চেষ্টা করে বলল, কাঁদছো কেন ভাবি? জান্নাত এগিয়ে যায় উদ্বিগ্ন হয়ে। গিয়ে ওর মাথায় একটা হাত রাখতেই সুহানা ফুপিয়ে ওঠে। ধীরে ধীরে জান্নাতকে বলে তার মন খারাপের কারণ। রাজনের সাথে বিয়ের 5 বছর চলল। 2 বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা চালাচ্ছে তারা। একটা বাচ্চা হলো না এখনো। এ নিয়ে রাজন নির্ঘুম রাত কাটায়। সমস্যাটা সুহানার নয়, সুহানা জানে। পরীক্ষা করেছে। সমস্যাটা রাজনের কিনা সেটা পরীক্ষা করাতে নারাজ রাজন। জান্নাত অবাক হয়ে জানতে চাইল, কেন ভাবি? ভাইয়া এমন কেন করে? কাঁদে সুহানা। ছোট বোনের মতো দেখে জান্নাতকে। অনেক কষ্টে কথাগুলো বলেই ফেলে। কেন আবার? এটা যে একটা অসুখ, এটা তো কিছু পুরুষ মানতেই পারে না। তারা ভাবে এটা পুরুষত্বহীনতার লক্ষণ। যৌন মিলনে সম্পূর্ণ সক্ষম এক পুরুষ বাচ্চা হওয়াতে বারবার ডাক্তারের শরণাপন্ন হয়। এটা লোক জানাজানি হলে তাদের মান সম্মান থাকবে? ডাক্তারের কাছে গেলে তাদের অপমান হবে। বাচ্চা না হওয়ার পেছনে পুরুষের কোনো সম্পর্ক আছে বলো? এটা ওকে ইনডাইরেক্টলি বোঝাতে গিয়েছি বহুবার। ও বুঝতেই চায় না, এড়িয়ে যায়। ওর সাথে তো আমি সুখী। ও কেন ভয় পাচ্ছে জানি না, অথচ ডিপ্রেশনে ভোগে। তুমি বুঝবে না জান্নাত, এসব তুমি বুঝবে না। জান্নাত বুঝবে না। পুরুষের এত কাহিনী সে বুঝতেও চায় না। বউ চোখে চোখ রাখলেই পৌরুষ কমে যায় যাদের, এদের এত কিচ্ছা কাহিনী আর শুনতে চায় না জান্নাত। সোহানাকে সে ছোট হয়ে কি সান্ত্বনা দেবে? চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। ঘরে তার ফোনটা বাজছে। জান্নাত ধরতে চায় না ওই ফোন। নিশ্চয় মামি কল করেছে। ধরলেই মাথা ধরিয়ে ফেলবে জান্নাতের। হ্যাঁ রে জান্নাত, জামাই তোর নামে ডিপোজিট করছে? এখনো করে নাই? ওই গাধি, এখনই তো মোক্ষম সুযোগ। তুই তোর নামে একটা অ্যাকাউন্ট খুইলা নে, সব কিছুর নমিনি নিজের নামে নিয়ে নে। এসব কথাই বলে মামি সারাদিন। স্বামীর জান্নাতের নামে ডিপোজিট না করলেও অনেক কিছু করেছে গত কিছুদিনে। অনাগত বাচ্চার জন্য 2টা অ্যাকাউন্ট খুলেছে ব্যাংকে। অতি উৎসাহী স্বামীর চৌধুরী কয়েকদিন পর পর অতি উৎসাহ নিয়ে জান্নাতকে হিসাব দেখায়। এই দেখো, আজ পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে 50,000 রেখেছি। এই দেখো, আজ ইসলামী ব্যাংকে 1,20,000 রেখেছি। জমাতে হবে জান্নাতুল, বুঝলে? জমাতে হবে। ব্যবসা করি, কখন লস খাই বলা তো যায় না।
এগুলো আমার সোনামনির ফিউচারের জন্য। অনেক বড় করব তাকে। যেন আমার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। আমি হতে পারি নাই টাকা থাকলেও। আমার ছেলে মেয়ে আমার স্বপ্ন পূরণ করবে। কথাগুলো বলতে বলতে স্বামীর ভীষণ আবেগী হয়। জান্নাত কৌতূহলী হয়ে জানতে চেয়েছে, মেয়েকেও পাইলট বানাবেন? স্বামীর অফিসের ফাইল দেখতে দেখতে উচ্ছ্বাসিত হয়ে জবাব দেয়, তো সব কটাকে এক লাইনে পড়াবো। স্বামীরকে তখন চেয়ে চেয়ে দেখছে জান্নাত। তারপর সামান্য হেসে বলেছেও। আপনি খুব ভালো বাবা হবেন। এসব কথা জান্নাত নিচু গলায় বলে। স্বামীর শুনতে পায় না। কলটা এসেছে একটা অচেনা নাম্বার থেকে। স্বামীর নিষেধ করেছে জান্নাতকে বহু আগে, জান্নাত যেন কোনো অচেনা নাম্বার না ধরে। তবে নাম্বারটা লাগাতার কল দিচ্ছে দেখে জান্নাত রিসিভ করে। হ্যালো বলবে তার আগে ওপাশ থেকে কেউ একজন ডেকে ওঠে কান্না মিশ্রিত গলায়। মেজো ভাবি। চমকে ওঠে জান্নাত। পরপর নিজেকে সামলে নিয়ে বলে, রুহি আপু, তুমি ভালো আছো? রুহি আপু, ভালো আছি। তুমি আমার উপর রেগে আছো ভাবি? আমি ছলনা করেছি বলে? রেগে নেই, তুমি সত্যি করে বলো, তুমি ভালো আছো তো? আছি। ভাবি, বাবা কেমন আছে? বাবা ভালো নেই রুহি আপু। আচমকা হাতে টান খায় জান্নাতুল। ঘুরতেই কেঁপে ওঠে। স্বামীর ওর ফোনটা টেনে নিয়ে কানে চেপে ধরে চেঁচিয়ে ওঠে, একদম কল করবি না তুই, এবারের কাউকে না। বেঈমান অজাত কোথাকার। জান্নাত গুটিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। স্বামীর কল কেটে রুহির নাম্বারটা ব্লক করে ফোনটা জান্নাতের হাতে দেয়। তারপর তার ফোন দুটো নিয়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। জান্নাত দীর্ঘশ্বাস ফেলে নিচে নামে। শেরাফত চৌধুরী শরীরটা আজ দুদিন ধরে ভালো যাচ্ছে না, কেমন ঝিমিয়ে থাকছেন। দরজায় দাঁড়িয়ে জান্নাত ডাকে, বাবা চা খাবেন? চা বানিয়ে দেব? নিষেধ করে দেয় শারাফত। জান্নাত ঢোকে দাদি শাশুড়ির ঘরে। মাইমুনা আজ জান্নাতকে দেখেই খেকিয়ে ওঠে। ওই লাট সাহেবের মাগির ঘরের মাগি। আজকাল তো তো এই ঘরে আইতেই চাও না। সাপের 5 পা দেখছো পেট বাজাইয়া? মাইমুনার পানদানিতে পান রাখতে রাখতে জান্নাত নির্বিকার চিত্তে জবাব দেয়, এভাবে গালাগালি করলে যা আসি সেটুকু আসবো না কিন্তু। তুই আমারে হুমকি দেস? তুই মারা মাগি, হাতে মোর বালের উপরিদা জোয়ার যাই তা ভাগ। দীর্ঘশ্বাস ফেলে জান্নাত বসে। তার হাতে একটা বই। কপট রাগ দেখিয়ে বলে, চুপ করুন, এত বাজে কথা বলে না, আল্লাহ পাপ দেবে। আজ আপনাকে পড়ে শোনাবো গালিবাজের সাথে মরণের পরে কি কি হয়। মাইমুনা বসে বসে হাদিস শুনল। এক পর্যায়ে তার চোখে পানি নেমে এলেও সে তওবা করে নিল। জান্নাত বইটা রাখতেই মাইমুনা ওর হাত খপ করে ধরল। সরু চোখে ওকে দেখতে দেখতে বলে, তোর ফুলা হইব মাগি। আবার গালি? আরে ভালোবাসা মাগি ডাহি। তোরে আমি খুব পছন্দ করি জানোস, কারণ তুই আবল। আমার আবার চালাক মানুষ পছন্দ না। আপনার ছেলে হবে কি করে বুঝলেন? তোর গায়ের রং ময়লা হইতেছে। মাতারিকে পেটে ফুলা আইলে চেহারা নষ্ট হয়, মাইয়া হইলে উজ্জ্বলতা বাড়ে। আচ্ছা হুন, তোর বাতা তোর কাছে আসে রাইতে? জান্নাত লজ্জা পেয়ে দুই পাশে মাথা নাড়ায়। মাইমুনা বলতে থাকে, চোখ কান খোলা রাখবি এই সময়। বউ পেট বাজাইলে এই পুরুষ জাতের খায়েশ ভাদ্র মাসের কুত্তার পাগলামির মতো তত্তর করে বাইরা যায়। সব পুরুষ তো এক না দাদি, আর সব মেয়েও এক না। ব্যাপক মাইয়া এক কিনা জানি না, তো ব্যাপক বেড়া মানুষই এক। এগো একটাই উদ্দেশ্য জীবন, আর এইটা হইল ফু। আর কিছু বলতে দিল না দাদি শাশুড়িকে জান্নাত। মুখ চেপে ধরে বলল, দোহাই, আমি কিন্তু বেরিয়ে যাব। মাইমুনা হাসছে, খিলখিল করে হাসছে। বাইরে তখন কলিং বেলের আওয়াজ। ঘোমটা টেনে জান্নাত এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখলো একটা বিশাল বক্স নিয়ে দাঁড়িয়ে আছে এক পুরুষ লোক। জান্নাত গুটিয়ে যায়। লোকটা বলল, ম্যাম পার্সেল। এই ঠিকানা থেকে স্বামীর চৌধুরী 15 কেজি কাঁচা আম অর্ডার করেছিলেন। চোখ বড় বড় করে জান্নাত বক্স দেখে। 15 কেজি দিয়ে কি হবে? লোকটা থেকে পার্সেল রিসিভ করে জান্নাত স্বামীরকে কল করলো। ওপাশ থেকে স্বামীরের ব্যস্ত গলা, সময় দিতে পারবো না জান্নাতুল, দ্রুত বলো। পার্সেল এসেছে 15 কেজি কাঁচা আম। হ্যাঁ, তো রিসিভ করে রেখে দাও। এত আম কি করব? আশ্চর্য, খেতে চাইলে না? এত আম? আস্তে ধীরে খাও। আর শোনো, বেশি ঝাল খাবে না, আমার বেবির কষ্ট হবে। কল কেটে জান্নাত মৃদু শ্বাস ফেলায়।
এই লোকটাকে হয়তো জান্নাত বুঝতে পেরেও পারবে না কখনো। অসময়ে স্বামীরকে বাড়িতে দেখে চোখ কপালে তোলে জান্নাত। এত ব্যস্ত থাকছে ইদানিং লোকটা, লাঞ্চ বাড়িতে করে না খুব একটা। আজ দিন 10 পরে এলো। ঘরে পরার সুতি শাড়িগুলো ভাঁজ করতে করতে জান্নাত বলল, আজ এলেন যে? কাজের চাপে অতিরিক্ত বিরক্ত স্বামীর কর্কশ গলায় বলল, আজ ডাক্তারের কাছে যেতে হবে সে খেয়াল আছে? ও, মনে ছিল না আমার। জান্নাতের ভাষা ভাষা জবাবে আরও তেতে ওঠে স্বামীর। আমার এইমাত্র মনে পড়লো, ব্যবসায় প্রেশার যাচ্ছে খুব। এত কিছু কিভাবে মনে রাখি আমি? আর তুমি বাড়িতে বসে সারাটা দিন কি যে করো, এই সামান্য বিষয়টা ভুলে যাও। আদৌ ধারণা আছে একজন পুরুষ মানুষকে কত কিছু সামলাতে হয় বাইরে? জীবনটা পুরুষের হলে বুঝতে। এখন তো আরামে আছো। জান্নাত শাড়িগুলো আলমারিতে তুলে রেখে মৃদু শ্বাস ফেলে বলে, জি। কি জি? খেয়ে রেডি হও। এত উদাসীনতা ভালো নয় জান্নাতুল, অন্তত নিজের স্বাস্থ্যের ব্যাপারে। আমি না বুঝি না, লিটারেলি আমি বুঝি না তোমার সমস্যাটা ঠিক কি। এরকম মরা মরা হয়ে থাকো কেন? এত রানীর হাল পেয়েও। দিত যদি কোনো রেন্ট টেকারের কাছে বিয়ে, তবে বুঝতে সংসারের চিরে চ্যাপ্টা হওয়া কাকে বলে। শুক্রিয়া নাই, একটুও শুক্রিয়া নাই। জান্নাত এসব খোঁচা শুনে অভ্যস্ত, এসব তার কাছে নতুন নয়। তবে স্বামীর ভুল বলছে, শুক্রিয়া নেই আবার। জান্নাতের এই জীবনে শুক্রিয়া আছে বলেই সে প্রার্থনায় সবসময় তার স্বামীর নেক হায়াত কামনা করে। বেগুনি রঙের জামদানিটা নিয়ে চুপচাপ চেঞ্জিং কর্নারের কাছে গেল। স্বামীর বলতে থাকে, বাচ্চাটা নিয়ে যে তুমি খুশি না সেটা আমি বুঝি, কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছা। ভুল ভাবছেন, বাচ্চাটা নিয়ে আমি খুশি। অস্ফুটে জবাব দেয় জান্নাত। স্বামীর বাঁকা হেসে ওর তেরা তেরা কথা অব্যাহত রাখে। সে আমি জানি, তা তো দেখতেই পাচ্ছি দু চোখে। আপনি তো অনেক কিছুই দেখেন, আপনার মাথা ভর্তি খালি চোখ আর চোখ। একটা চোখ দিয়ে সারাক্ষণ খালি দেখতে থাকেন বউ ভেগে যাচ্ছে, আরেকটা দিয়ে দেখেন বউ পরকিয়া করছে, আরেকটা দিয়ে দেখেন বউ সোনা গয়না নিয়ে পালিয়েছে। জবাবটা মনে মনে দেয় জান্নাত। ইদানিং সে একটা বুদ্ধি শিখেছে, যে জবাবগুলো স্বামীর মুখের উপর দিতে পারে না সেসব মনে মনে দেয়। এটা জান্নাতের একটা খেলা। প্রেগন্যান্সির 1.5 মাস চলছে, সে খুব একটা খেতেই পারে না, শুধু বমি পায়। টেবিল ভর্তি মাছ, মাংস, শিং মাছের ঝোল, নারিকেল চিংড়ি, আস্ত কবুতর ভুনা, খাসির মাংস দেখেই গা গুলিয়ে উঠল জান্নাতের। স্বামীর রাগারাগিতে খেতে হলো সেসব। ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল 4টায়। ওরা বেরিয়েছে 2:30 নাগাদ। বাইরে তখন ঠাটা রোদ। গাড়ি নিয়ে সোজা স্বামীর চলে গেল 30 গোডাউন, বরিশালের অন্যতম সুন্দর একটি পর্যটন এরিয়া। জান্নাত বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে বরের দিকে। স্বামীর মুখে অস্পষ্ট হাসি, হালকা গলায় বলল, এটা একটা সারপ্রাইজ আমার সোনামনির জন্য। হাওয়া খাবে আমার সোনামনি। মলিন হাসে জান্নাত। এই এরিয়াতে লোকজন নেই এখন দুপুর বিধায়। জান্নাত বুঝতে পারে এই সময়টাতেই তার বর এখানে কেন এনেছে কারণ জায়গাটা নিরিবিলি। তবে স্বামীর চৌধুরী ফেল। তার সোনামণি হাওয়া খাওয়ার বদলে এখন খাবে ঠাটা রোদ। আফসোস। কি হলো নামও? রোদ তো। যা বলেছ, চলো ছায়া দেখে বসি। ভেতরের দিকে একটা ছায়া ঘেরা ব্রেঞ্চ পেল ওরা। দুজন পাশাপাশি বসলো ঠিকই, কথা বলে না কেউ। স্বামীর ব্যস্ত ফোনে অফিসের কাউকে গালাগালি করতে। বিষয়টা স্বাভাবিক একটি ঘটনা জান্নাতের কাছে। ভীষণ ব্যস্ত মানুষ তার বর। তার সময় কই বউয়ের সাথে প্রেম প্রীতি করার? প্রাকৃতিক পরিবেশে বসে হঠাৎ যখন হাত কসলাতে মন চাইবে তখন কসলায়। জান্নাতের মর্জি মাফিক থোড়াই হবে এসব। প্রেম প্রীতির আলাপ করে কি হবে? একটা দাম্পত্য থেকেই এসব বাড়তি জিনিস প্রয়োজন। একটা দাম্পত্য প্রয়োজনে টাকা পয়সা, রোজ একবার নিয়ম করে শারীরিক সম্পর্ক আর স্বামীর প্রতি স্ত্রীর বাধ্যতা। ওসব বাড়তি চাহিদা জান্নাত বোঝা হয়েছে থেকে কখনো করে না সংসার। প্রেম কি সে তো বোঝেই না। প্রেমের আলাপ দিয়ে কি হবে? স্বামীর ভাষ্যমতে না সবার ভাষ্যমতে জান্নাতের 7 জনমের ভাগ্য এমন বিয়ে হয়েছে তার। যেটুকু পেয়েছে সেটুকু নিয়েই যেন খুশি থাকে। কোনো মেয়ে তো এসবও পায় না। জান্নাত সরল মেয়ে, এই অতটুকু নিয়েই আপাতত খুশি খুশি মুখটা ঘুরিয়ে সে নদী দেখে একা একা মনে মনে অদৃশ্য কাউকে বলে, দেখ নদী দেখ,
স্বামীর চৌধুরীর সোনামণি, এখন আমার চোখ থেকে দেখছিস, এরপর নিজের চোখ থেকেই দেখবি, তখন আর আমার প্রয়োজন পড়বে না। দীর্ঘ সময় কথা বলে কল কাটে স্বামীর। জান্নাতের দিকে তাকিয়ে বলে, কি হলো, থম মেরে বসে আছো কেন? চমকে ওঠে জান্নাত। কি করব? কি করবে মানে? হাঁটো, এটা তো হাঁটাহাঁটি করার জায়গা। আমি তো ফোনে কথা বলছি, এই জন্য এখানে বসেছি। তুমি হাঁটো, বাতাস লাগাও গায়ে। কয় পা হাঁটবো? জান্নাত নির্লিপ্ত ভঙ্গিতে প্রশ্নটা ছুঁতেই স্বামীর আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। ধীরে ধীরে বলল, কয় পা হাঁটবা মানে? এটা কেমন প্রশ্ন? মানে কতটুকু হাঁটবো, কোন দিকে হাঁটবো? স্বামীর কিছুক্ষণ তাকিয়ে থাকে জান্নাতের মুখের দিকে। জান্নাত যে তার সাথে ঠাট্টা বেয়াদবি করছে সে বোঝে, তবে বকে না এখন বউকে। কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়বে। শুধু একটা লম্বা শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে, এই জন্যই তোমাকে এতটুকু স্বাধীনতা দিতে বাধে আমার। তুমি দেখতে ভোলা ভালা হলে কি হবে? ভীষণ জটিল মেয়ে। ধীরে ধীরে বুঝতে পারছি, স্বাধীনতা পাচ্ছ না বলে স্বামীর সাথে সম্পর্কে যে মনস্তাত্ত্বিক জটিলতা তৈরি করছো বা দুঃসাহস করছো। স্বাধীনতা পেলে তুমি আমাকে কি করবে তা ভালোই আন্দাজ করতে পারি আমি। 2 পয়সারও দাম দেবে না আমাকে। জান্নাত জবাব দেয় না। স্বামীর চাপার রাগটা চাপিয়েই রাখে। তবে স্বামীরের মাথায় তোলা আছে বিষয়টি। বাড়িতে গিয়েই ভারতীয় টিভি সিরিয়ালের চ্যানেলগুলো কাটতে হবে সেট অব বক্স থেকে। ওইসব নাটকে থাকা বালপাকনা ফাজিল বেয়াদব প্রতিবাদী খ্যাত ফালতু নায়িকাদের দেখে দেখে এত নাটক করতে শিখেছে এই এতটুকুন মেয়ে। জান্নাত তাকিয়ে আছে চুপচাপ। স্বামীর ঘড়িতে সময় দেখে উঠল, বেজার মুখে বলল, হাঁটতে হবে না, চলো ডাক্তারের কাছে। তানিয়া রহমান জান্নাতের চেক আপ করে হাসি হাসি মুখে স্বামীর দিকে তাকায়, বলে, 2 স্বামী স্ত্রীর চেহারার একই হাল, টেনশন করো খুব। স্বামীর মাথা নাড়ায়। তানিয়া রহমান বলতে থাকে, তোমার বউ ফিট অ্যান্ড ফাইন, 1.5 মাস পেরিয়েছে। সচরাচর ফার্স্ট ট্রাইমিস্টারে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকি আমরা। দূরে থাকা বলতে একেবারে যে না এমনটা নয়, তোমাদের দুজনের সম্মতিতে সাবধানে নিয়ম মেনে মিলিত হতে পারো, এত দুশ্চিন্তা করার কিছু নেই। জান্নাত মাথা নিচু করে বসে থাকে। স্বামীরও চুপচাপ। ডক্টর জান্নাতকে কিছু ফলের নাম বলল যেগুলো জান্নাতকে বেশি বেশি খেতে হবে। জান্নাত মন দিয়ে শুনল। তারপর স্বামীরকে বলল, বউ খুব মেজাজ দেখাবে কটা দিন, মানিয়ে নিও। স্বামীর হাসল, বলল, আমার বউ খুব শান্ত আপা, ও এসব করবে না। তাই নাকি? নিজের হাতে করেছি যে। স্বামীরের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। তানিয়া রহমান হেসে ওঠে। আচ্ছা বেশ, যাও, আবার 2 সপ্তাহ পরে আসবে। কল করলে আমি যেতে পারি ফ্রি থাকলে। সারাপাতের শরীরটা ভীষণ খারাপ, শুয়ে থাকে শুধু। বুকে ব্যথার রোগী এমনিতেই। ইদানিং ব্লাড প্রেশার জনিত সমস্যায় ভুগছেন। ঝিমিয়ে কাটায় দিন। বড় 2 ছেলের ওপর অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছেন। বাড়িতে ফিরে স্বামীর বাবার কাছে বসল। রিজিয়া ও ঘরেই ছিল। জান্নাতের কথা জানতে চেয়ে প্রশ্ন করল, ডাক্তার কি বলল? সব ঠিকঠাক। রিজিয়া উসখুস করছে, রুহির কথা তুলতে পারছে না। মাঝে মাঝে রুহির সাথে রিজিয়ার কথা হয় লুকিয়ে লুকিয়ে। হাওলাদার বাড়ি থেকে 3 দিন আগে সবাই মেনে নিয়েছে রুহিকে। তাসলিমা বেগমের শ্বাস টান ওঠায় ছেলে আর ছেলের বউকে দেখতে চেয়ে বায়না করেছিলেন মোশাররফ হাওলাদার আর 2 ছেলের কাছে। রাগ থাকলেও মোশাররফ হাওলাদার নিজে গিয়ে রুহিকে এনেছে ও বাড়িতে। রুহি স্বামীর সাথে শ্বশুর বাড়িতেই থাকছে। রোজ ছাদে গেলে দেখতে পাচ্ছে মেয়েটাকে মাথায় ওড়না টেনে স্বামীর সংসার করছে, অথচ একটু সামনে থেকে দেখতে পারছে না রিজিয়া। ও বাড়ির পুরুষগুলো যদি নিজেদের দেমাগ ভাঙতে পারে তবে চৌধুরীরা কেন পারবে না? তন্ময় বাড়িতে আসার পরে বাবার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে। মোশাররফ ক্ষমাও করেছে রাগ ভুলে। তাসলিমা স্বামীকে অনুরোধ করে জমি জমা ভাগ করে দিয়েছে। প্রত্যেক ছেলে 4% করে জমি পেয়েছে। ওই 1% জমি তন্ময়ের ভাগের জমির মধ্যেই পড়েছে। তন্ময় রুহির স্বামী, সেই হিসেবে রুহিরই তো হলো শেষমেশ। একটু এভাবে সরল করে কি সবটা দেখা যায় না? মেয়েটা একটা ভুল করেছে ঠিক, তবে তারাও তো খুব একটা ভালো করেনি রুহিকে জোর জবরদস্তি করে। এসব কথা রিজিয়া মনে মনে সবসময় ভাবলেও স্বামী ছেলে মেয়েদের বলতে পারে না।
মেজো ছেলেকে তো একদমই না। স্বামীর মায়ের মুখ দেখে ভেতরটা পড়ে নেয়। কি মেয়ের জন্য মন পুড়ছে? রিজিয়া চুপ করে রয়। উঠে দাঁড়ায় স্বামীর, বলে, এই ঘরে ঢোকানোর চেষ্টাও করবে না ওকে। রক্তারক্তি হয়ে যাবে বলে দিলাম। বাবাকে মরতে রেখে যে মেয়ে পালিয়ে যায় তার কোনো স্থান নাই এখানে। আকাশটা বেশ ডাকাডাকি করছে আজ। আজ বহুদিন পরে এমন মেঘ করেছে। ওই মেঘ দেখে দেখে জান্নাতের ভীষণ তেষ্টা পায় বৃষ্টিতে ভেজা। স্বামীর গিয়েছে সন্ধ্যা নাগাদ অফিসে। সুযোগ পেয়ে জান্নাত সাহস করলো বৃষ্টিতে ভিজতে। ছোটবেলা থেকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বৃষ্টিতে ভিজলে অল্পতেই ঠান্ডা লাগে, তাই বৃষ্টি গায়ে মেখে জান্নাত খুশি হলেও বেশিক্ষণ ভেজেনি। পেটে থাকা কারো কথা চিন্তা করেই ছুটে এসেছে নিচে। এসে শাড়ি পাল্টে দ্রুত একটু সরিষার তেল গরম করে হাতে পায়ের তালুতে মেখে নেয়। ছোট প্রাণটাকে জান্নাত ভোগাতে চায় না ঠান্ডা লাগিয়ে। রোজ নিয়ম করে দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ায় জান্নাত সন্ধ্যাতে। রুহি এই সময়ে রোজ মেধার বেলকুনিতে আসে। আজও এলো। মুখটা মলিন তার, গায়ে সুতির একটা শাড়ি, গা ভর্তি সোনার গহনা। জান্নাত মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখে বলল, তোমাকে রানীর মতো লাগছে রুহি আপু। রুহি চোখ মুছে বলে, পুচকু কেমন আছে? ভালো। আর বাবা? শুকনো মুখে জান্নাত জবাব দেয়, ভালো নেই। রুহি কাঁদছে, হাঁপাতে হাঁপাতেই বলে, একটু এসে দেখবো ভাবি, একটু। জান্নাত জবাব দেয় না, দিতে পারে না। স্বামীর বলেছে খুনাখুনি হবে। ভরসা নেই তো ওই লোকটার। এমন কিছু ঘটলেও ঘটাতে পারে। প্রসঙ্গ পাল্টে জবাব দেয় জান্নাত, ভার্সিটিতে যাও? উপরে নিচে মাথা ঝাঁকায় রুহি। জান্নাতের চোখ চকচক করে। তোমার বর তোমায় খুব সাপোর্ট করে, তাই না? কাঁদতে কাঁদতে মুখে হাসি ফোটায় রুহি, বলে, এত কিছুর মাঝে ওর ভালোবাসাই একটু মানসিক শান্তি দিচ্ছে। ও বাড়ির লোক কেমন সবাই? মেধাপু আমার শাশুড়ি বাদে সবাই একটু রাগ রাগ, তবে কষ্ট দেয় না কেউ। যেটুকু সম্মান আদর দেওয়ার দেয় মেয়েকে নয় সেসব। জান্নাত স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুহি বলে, আজ 9টার দিকে বারান্দায় একবার আসবে ভাবি। কেন? তন্ময় সরি বলতে চায় তোমাকে, ও রোজ বলে আমায়। মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে জান্নাত বলে, আরে ধুর, যাও তো, মন দিয়ে সংসার করো। অনেক অনেক দোয়া। স্বামীর আসে রাত করে। জান্নাতকে দেখে গম্ভীর হয়ে বলে, কথা বলেছিলে নাকি লুকিয়ে লুকিয়ে ও বাড়ির তন্ময়ের বউয়ের সাথে আজ? জান্নাত চুপচাপ মাথা নাড়ে, মুখটাকে চোরের মতো করে রেখেছে। তবে স্বামীর সন্দেহ হলো না। এত কিছুর পরেও যে জান্নাত ওই সাহস করবে তার মনে হয় না। বাড়ির কেউ যেন আমার আদেশ অমান্য না করে সেটাও দেখবে। খেয়ে দিয়ে স্বামীর আজ ফুরফুরে মেজাজে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। জান্নাতকে টেনে নিয়ে কিছুক্ষণ নরম আদর করে বলল, বাড়িতে তোমার বাবাকে 5,000 টাকা দিলাম আজ। কেন? চাইলো। জান্নাতের ভীষণ রাগ চাপে মহাসিনের প্রতি। লজ্জায় মাটিতে মিশে যায় জান্নাত। মামারা কখনো কখনো মামিরা। আব্বা বেশ ভালোই টাকা পয়সা চেয়ে চিনতে নেয় স্বামীর থেকে। এটা জান্নাত মোটেও পছন্দ করে না। নিজেকে কেমন বিকৃত পণ্য মনে হয় ওই সময়টিতে। দিলেন কেন? মলিন মুখে জান্নাত জানতে চাইল। স্বামীর হালকা গলায় বলল, অসুবিধা কোথায়? শ্বশুর চেয়েছে, মুরব্বী মানুষ। চুপ হয়ে রয় জান্নাত। স্বামীর মনে মনে সামান্য হাসে। সবাইকে টাকা দেওয়াটা যে সে খুব উপভোগ করে বিষয়টা তেমন নয়। তবে এদের হাতের মুঠোয় রাখা স্বামীর প্রয়োজন। এরা এ যাবৎ বহু উপকার করেছে স্বামীরের। প্রকৃতপক্ষে বউয়ের ওপর কর্তৃত্ব ফলাতে শ্বশুরবাড়ির লোককে হাত করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই দু হাতে টাকা ঢালতে রাজি সে। জান্নাতকে ধীরে ধীরে বুকে টেনে নেয় স্বামীর। বাহিরে ঝমঝমে বৃষ্টি। বুকের ভেতর একটা নরম শান্ত সুবাসিত শরীর। দুগালে চুমু খেয়ে আজ এই প্রথম স্বামীর অনুমতি নিল নরম গলায়। ডাক্তার কি বললো শুনলে? আমি আদর করতে পারবো তোমায়। জান্নাত অবশ্য বাধা দেয় না। অতটুকু মস্তিষ্কে তার আরও একটা ব্যাপার ঢুকেছে। মাইমুনার কথাগুলো কানে বাজছে। স্বামী উপেক্ষা করলে এই স্বামী আরেক নারীর দ্বার প্রান্তে যাবে। নারী জীবন বড় অনিরাপত্তার জীবন, অত্যন্ত পুরুষের থেকে। পুরুষ নারীকে আগলায়, এই পুরুষ লাথি মারে। জান্নাত লাথি খেতে চায় না কখনো। মন উড়ো উড়ো করলেও সে বাস্তবতা বোঝে। তার বাস্তবতা এই লোকটা, এই সংসার, তার পেটের অনাগত সন্তান। দুদিন উপেক্ষার পরিণামে যদি এই লোকটা বেইমানি করে বসে,
পুরুষের কাছে সঙ্গম অতি প্রয়োজনীয় কিছু, তা জেনেছে জান্নাত। এরা এই ব্যাপারটিতে কেন এতদিন ত্যাগ স্বীকার করবে? পুরোটা সময় জান্নাত অসুস্থ শরীরে চুপ হয়ে থাকে। উল্টো সে নিজেকে আঁচল সরিয়ে দেয়। কোনোভাবেই চায় না জান্নাত কপাল পোড়াতে, কোনোভাবেই না। ঘুমের মধ্যে আজ জান্নাত খুব ভয়াবহ একটা দুঃস্বপ্ন দেখেছে। সে দেখেছে একটা ছোট্ট বাচ্চা অন্ধকারে তাকে মামা বলে ডাকছে। তবে জান্নাত বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না কোথাও। তার দম ফুরিয়ে আসছে, ছুটতে ছুটতে শরীর ছেড়ে দিচ্ছে। অন্ধকারে ওই মামা ডাকটা তাকে আরও পীড়া দিচ্ছে। জান্নাত চেঁচায়, চেঁচাতে চেঁচাতে ঘুম ভেঙে যায় ওর। ধরফরিয়ে উঠে বসতেই স্বামীর উঠে বসে, উঠে আগলে নেয় ওকে। কি হয়েছে? আবার দুঃস্বপ্ন দেখেছো? টকটকে লাল দুটো চোখে জান্নাত ঢুলু ঢুলু তাকায় স্বামীর দিকে। স্বামী তৎক্ষণাৎ তোর কপালে হাত রাখল। জ্বরে গা পুড়ে যাচ্ছে জান্নাতের।